এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ইরানের আগুনে পুড়ে ছাড়খাড় কুয়েতকে কিয়ামত দেখিয়ে দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আমেরিকার দুর্ভেদ্য দুর্গ। রক্ত নিয়ে আমেরিকার খেলা শেষ হচ্ছে ইরানের হাতেই। বিশ্বাসঘাতকদের ডেরায় আবারও দফায় দফায় আঘাত হানছে ইরানি সেনারা। তাদের প্রতিশোধের আগুনে ছাড়খাড় মার্কিন মিত্র কুয়েত। দেশটির আবদালি সীমান্ত থেকে শুরু করে মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি, চারিদিকে শুধুই বিস্ফোরণের ক্ষতচিহ্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC বলছে তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির অস্তিত্ব মুছে ফেলা। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি ভয়ঙ্কর দুঃসংবাদ, ভয়াবহ বিপদ আসছে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই সামনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী দেশটি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে, কিন্তু সেই অস্ত্র পুনরায় উৎপাদন করতে লাগতে পারে বছরের পর বছর। ফলে ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো মার্কিন আইন প্রণেতাদের সামনে সতর্ক করে বলেছেন, টমাহক ক্রুজ মিসাইল কিংবা জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল বা জ্যাসমের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয়। তার ভাষায়, উৎপাদন সক্ষমতা বাড়াতে অন্তত 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারেরও একটি সীমা রয়েছে এবং সেই সীমা বিবেচনায় রেখেই প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। এদিকে বিলিয়ন ডলারের থার্ড পুড়ে কয়লা, ইরানের ঐতিহাসিক হামলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পেন্টাগনের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা প্রাচীর ভেঙে খান। মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের প্রধানতম স্তম্ভ থার্ডের প্যাট্রিয়ট সমরাষ্ট্রকে একই ঝটকায় উড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন সেনাপতিদের অতি অহংকারকে ধূলিসাৎ করে দিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একমাত্র অপরাজেয় নায়কের ভূমিকায় আত্মপ্রকাশ করেছে তেহরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন পুরো বিশ্বকে বুঝিয়েছিল যে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাকি সম্পূর্ণ অলঙ্ঘনীয়। কিন্তু জর্ডানের মুওয়াফাক আল সাউদি বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক এক একক ধ্বংসাত্মক হামলা মার্কিন সামরিক গবেষণার সম্পূর্ণ ভুয়া প্রচারণাকে উড়িয়ে দিয়েছে। বিলিয়ন ডলারের মার্কিন প্রযুক্তি যখন নিছক ধ্বংসস্তূপ। এই প্রথম কোন যুদ্ধে ইরান প্রমাণ করে দেখালো বিলিয়ন ডলারের মার্কিন এয়ার ডিফেন্স তাদের উন্নত ক্ষেপণাস্ত্রের সামনে কেবল খেলার পুতুল। IRGCর সুনির্দিষ্ট ও গাণিতিকভাবে নিখুঁত আক্রমণে যা কিছু ঘটেছে তা ওয়াশিংটনের পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের সব অস্ত্র নামিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রকে বড় মূল্য চোকানোর হুঁশিয়ারি ইরানের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কথা ছিল যুদ্ধ বন্ধ হবে, হয়েছিল প্রাথমিক শান্তি চুক্তিও, কিন্তু সে আসে ঘুরে বালি। চুক্তির পর একটি দুটি নয়, টানা 13 রাত ধরে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর। বন্দরনগরী বন্দর আব্বাসে সবশেষ হামলার প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধরা পড়ে আকাশ জুড়ে ধোয়ার কুণ্ডলী আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার চিত্র। শুধু বন্দর আব্বাস নয়, খোররামাবাদ, জাস্ক, আহবাদ সহ একাধিক এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। ইরাক সীমান্তের সালাম চে ক্রসিং এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন নিহত এবং 11 জন আহত হওয়ার কথা জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আহবাজের কাছেও আরেক হামলায় নিহত হয় 4 জন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা, ড্রোন, গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে ফের হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার দেয়া শক্তিশালী অস্ত্রেই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ইরান। ইরানের হাতে পুতিনের গেম চেঞ্জার। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পেন্টাগন ভেবেছিল পারস্য উপসাগরে শক্তি দেখালেই তেহরান হাঁটু মুড়ে বসে পড়বে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা পশ্চিমা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের অপরাজেয় শক্তির অহংকার ভেঙে চুরমার করে দিয়ে এখন একচ্ছত্র নায়কের আসনে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত ও বিধ্বংসী আঘাত এনে পেন্টাগন কর্তাদের ঘুম হারাম করে দিয়েছে তেহরান। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় রূপান্তর? কেবল কি ইরানের বীরত্ব, নাকি এর নেপথ্যে কাজ করছে রাশিয়ার গোপন মাস্টার প্ল্যান? US সেন্ট্রাল কমান্ড যখন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ ছড়াচ্ছিল, তখন তাদের ধারণা ছিল ইরানকে সহজেই বাঘে আনা যাবে। পারস্য উপসাগরে 3টি সুবিশাল বিমানবাহী রণতরী আর 2 শতাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমানের বিশাল বহর পাঠিয়ে ইরানকে চারপাশে আটকে ফেলার ছক কষেছিল ওয়াশিংটন। কিন্তু তেহরানের অসীম সাহস আর সুদূর প্রসারী কৌশলের কাছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সব হিসাব নিকাশ আজ পুরোপুরি ভেস্তে গেছে। এদিকে মোদিকে 24 ঘন্টার আল্টিমেটাম, আন্দোলনের নতুন মোড়। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাজধানীর সড়ক অলিগলি এখন এক রক্তাক্ত বিক্ষোভে রূপ নিয়েছে। রাজপথ উত্তাল হয় মেডিকেলের প্রশ্নফাঁসকে কেন্দ্র করে। এরই মধ্যে প্রশ্নফাঁস সহ বিভিন্ন অনিয়মের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদী সরকারকে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি CJP। শুক্রবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে এই চূড়ান্ত ঘোষণা দেন CJPর কেন্দ্রীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। NDTV জানিয়েছে, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এই বৈঠকে সরকারি পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই সময় আন্দোলনকারীদের পক্ষে CJPর জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আলোচনায় অংশ নেন। ইরান কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে আজ ভোরে এবং দিনের বেলায়। তাতে
বহু মার্কিন সেনা হতাহত হয়েছে এবং অন্তত 6টি বড় ধরনের বিমানের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, ইরান দাবি করেছে এটি। এদিকে মধ্যপ্রাচ্যে অন্তত 100 রিফিলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে আমেরিকা। এর ভিতরে বেশিরভাগই ইসরায়েলে মোতায়েন করা হয়েছে। এর মানে হচ্ছে যে ভয়ঙ্কর রকমের একটা ইরান বিরোধী অভিযান চালাতে যাচ্ছে আমেরিকা, তার আলামত এটা। এদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে মার্কিন সেনা মোতায়েন আছে সেই সমস্ত সেনা মোতায়েনের অবস্থান থেকে অন্তত 500 মিটার অর্থাৎ আধা কিলোমিটার দূরে লোকজনকে থাকতে বলা হয়েছে। এর মানে হচ্ছে ইরান বড় রকমের অভিযান চালাতে যাচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর আছে, বাহরাইনে ইরান হামলা চালিয়ে অ্যামাজন ডাটা সেন্টার পুরোটা ধ্বংস করে দিয়েছে, এই দাবি করেছে ইরানের আইআরজিসি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করতে হলে জাহাজগুলোকে অবশ্যই চীনা মুদ্রা ইউয়ানে ইরানকে টোল দিতে হবে বলে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আমেরিকার দুর্ভেদ্য দুর্গ। রক্ত নিয়ে আমেরিকার খেলা শেষ হচ্ছে ইরানের হাতেই। বিশ্বাসঘাতকদের ডেরায় আবারও দফায় দফায় আঘাত হানছে ইরানি সেনারা। তাদের প্রতিশোধের আগুনে ছারখার মার্কিন মিত্র কুয়েত। দেশটির আবদালি সীমান্ত থেকে শুরু করে মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটি, চারিদিকে শুধুই বিস্ফোরণের ক্ষতচিহ্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরটিসি বলছে তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির অস্তিত্ব মুছে ফেলা। ফের রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে আবারও কেঁপে উঠল উপসাগরীয় দেশ কুয়েতের আকাশ। জোরালো সাইরেনের শব্দ জানান দিল ইরানের অত্যাধুনিক মিসাইল আর ড্রোনের নিশানায় পরিণত হয়েছে কুয়েত। আইআরটিসির অভিযোগ, দেশটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম থেকে হামলা চালিয়েছে পেন্টাগন, আর এ কারণেই পাল্টা জবাব দিচ্ছে ইরান। আইআরটিসির বার্তা স্পষ্ট, যেখান থেকে হামলা সেখানেই নেওয়া হবে প্রতিশোধ। গেল বৃহস্পতিবার প্রথমে কুয়েত ইরাক সীমান্তে আবদালি ক্রসিং এ ড্রোন হামলা চালায় ইরান। একই দিনে আবারও কুয়েতের ওপর দ্বিতীয় আঘাত হানে শহীদ আয়াতুল্লাহ খামেনির সেনারা। ঘটনাটিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সীমান্ত কমান্ড ভবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আঘাতের তীব্রতা বৃদ্ধি করে ইরান। একসঙ্গে ড্রোন আর মিসাইল ব্যবহার করে আঘাত হানে কুয়েতে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেমে। হামলাটির পরই কুয়েত জুড়ে সক্রিয় হয়ে ওঠে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট। এরপরও ইরানের হামলা থেকে বাঁচতে পারেনি কুয়েত। দাবি করা হয় প্রথম দফার হামলার পর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। পাশাপাশি ধ্বংস করেছে মার্কিন গর্ব MQ-9 রিপার ড্রোন হ্যাঙ্গার। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমেরিকার হিমরাস রকেট ব্যবস্থা। শোনা যাচ্ছে ধ্বংস হয়েছে ঘাঁটিটিতে থাকা একটি বড় সামরিক গুদাম, যার জেরে হতাহত হয়েছেন একাধিক মার্কিন সেনা। এদিকে ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে কুয়েতের পশ্চিমে অবস্থিত ক্যাম্প দোহায় থাকা একটি মার্কিন গোলাবারুদ রাখার স্থান। শোনা যাচ্ছে ক্যাম্প বুহরিং এ সেনা মোতায়েনের স্থান, দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার সহ যোগাযোগ অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুসারে কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রেও আঘাত হেনেছে ইরান, যদিও দাবিটিকে ফলস ফ্ল্যাগ বা বিভ্রান্তিমূলক প্রচারণা বলছে আইআরটিসি। ইতোমধ্যে ইরানের হামলার খবর নিশ্চিত করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে কুয়েতের সার্বভৌমত্বে আঘাত হেনেছে ইরান। তবে আইআরটিসির দাবি, তাদের শিশু হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পিছু হটবে না তারা, বরং যেখান থেকেই ইরানের ওপর আঘাত হানা হবে সেখানেই চালানো হবে জোরালো হামলা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী দেশটি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে, কিন্তু সেই অস্ত্র পুনরায় উৎপাদন করতে লাগতে পারে বছরের পর বছর। ফলে ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো মার্কিন আইন প্রণেতাদের সামনে সতর্ক করে বলেছেন, টমাহক ক্রুজ মিসাইল কিংবা জয়েন্ট এয়ার টু সার্ফেস স্ট্যান্ড অফ মিসাইল বা জ্যাসমের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয়। তার ভাষায় উৎপাদন সক্ষমতা বাড়াতে অন্তত 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারেরও একটি সীমা রয়েছে এবং সেই সীমা বিবেচনায় রেখেই প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্যবস্তু বেছে নেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ইরানের অভ্যন্তরে গভীর প্রবেশের পরিবর্তে উপকূলবর্তী এলাকায় বেশি হামলা চালানো হচ্ছে, কারণ ভেতরের অঞ্চলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সার্ফেস টু এয়ার মিসাইলের ঝুঁকি অনেক বেশি। ফলে যুদ্ধের কৌশল ধীরে ধীরে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে বদলে যাচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ পাল্লার ATACMS ক্ষেপণাস্ত্রের মজুত সীমিত হয়ে আসছে। এই ক্ষেপণাস্ত্র হিমার্স রকেট সিস্টেম থেকে নিক্ষেপ করা হয় এবং নির্ভুল আঘাত হানার জন্য পরিচিত। অতীতে ইউক্রেনকে ATACMS সরবরাহ বিলম্বিত করার অন্যতম কারণও ছিল যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুত নিয়ে উদ্বেগ। যদিও তুলনামূলকভাবে স্বল্প পাল্লার GMLRS রকেটের সরবরাহ এখনও কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিয়ে। প্যাট্রিয়ট এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে, অথচ শিল্প প্রতিষ্ঠানগুলো এত দ্রুত নতুন করে উৎপাদন করতে পারছে না। ফলে ব্যবহারের গতি এবং উৎপাদনের গতির মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের ব্যবধান, যা সামরিক পরিকল্পনায় নতুন চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন ইন্দো প্যাসিফিক
প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত কিছু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের অভিযানে স্থানান্তর করেছে বলে জানা গেছে। এতে অন্য সামরিক কমান্ডগুলোর হাতে থাকা নিরাপত্তা মজুত আগের তুলনায় কমে এসেছে। যদিও পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দেশটির হাতে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে বাস্তব চিত্রটি আগের মতো স্বস্তিদায়ক নয়। এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর এক বিশ্লেষণে দাবি করা হয়েছে যুদ্ধ চলাকালে 1000-এরও বেশি টমাহক এবং প্রায় 1100 জ্যাসম ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। এসব অস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে থার্ড SM-3 এবং প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদন করতে 5 বছর পর্যন্ত সময় লাগার আশঙ্কাও তুলে ধরা হয়েছে। পেন্টাগনের তথাকথিত অবৈধ আকাশ প্রতিরক্ষা প্রাচীর ভেঙে খান মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের প্রধানতম স্তম্ভ থার্ডের প্যাট্রিয়ট সমরাষ্ট্রকে একই ঝটকায় উড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন সেনাপতিদের অতি অহংকারকে ধূলিসাৎ করে দিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একমাত্র অপরাজেয় নায়কের ভূমিকায় আত্মপ্রকাশ করেছে তেহরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন পুরো বিশ্বকে বুঝিয়েছিল যে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাকি সম্পূর্ণ অলঙ্ঘনীয়। কিন্তু জর্ডানের মুওয়াফাক আল সাউতি বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক এক একক ধ্বংসাত্মক হামলা মার্কিন সামরিক গবেষণার সম্পূর্ণ ভুয়া প্রচারণাকে উড়িয়ে দিয়েছে। বিলিয়ন ডলারের মার্কিন প্রযুক্তি যখন নিছক ধ্বংসস্তূপ। এই প্রথম কোন যুদ্ধে ইরান প্রমাণ করে দেখালো বিলিয়ন ডলারের মার্কিন এয়ার ডিফেন্স তাদের উন্নত ক্ষেপণাস্ত্রের সামনে কেবল খেলার পুতুল। IRGCর সুনির্দিষ্ট ও গাণিতিকভাবে নিখুঁত আক্রমণে যা কিছু ঘটেছে তা ওয়াশিংটনের পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। থার্ড রাডার ধ্বংসের নজির। ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানাচ্ছে প্রায় $1.8 বিলিয়ন মূল্যমানের অতি আধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মূল রাডারে। রাডার বিকল হতেই পুরো ব্যবস্থাটি এক লোহময় অকেজো হয়ে যায়। প্যাট্রিয়ট ও C-RAM ছাই। মার্কিন বাহিনীর আরো $1 বিলিয়ন প্যাট্রিয়ট অ্যান্টি মিসাইল ব্যাটারি এবং প্রায় $15 মিলিয়ন মূল্যের C-RAM আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলের ড্রোন ঠেকানো তো দূর, নিজেদের অস্তিত্বই রক্ষা করতে পারেনি। কৌশলগত অবকাঠামোর বিলুপ্তি। হামলাটি রানওয়েতে কোনো সাধারণ আঘাত ছিল না। তেহরান সরাসরি আঘাত হেনাচ্ছে ঘাঁটির জ্বালানি ডিপো, হেলিকপ্টার মেরামত কেন্দ্র এবং ড্রোন কন্ট্রোল হাবে। উন্মোচিত স্যাটেলাইট চিত্র। পশ্চিমা সংবাদ মাধ্যম ও মার্কিন কর্মকর্তারা শুরুতেই ক্ষতির পরিমাণ ঢাকতে চাইলেও কৃত্রিম উপগ্রহের নতুন গোয়েন্দা তথ্য আসল বিভীষিকা সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে CIA ও মার্কিন যৌথ মিশনগুলোর মূল চালিকা শক্তি ছিল এই মুওয়াফাক আল সাউতি ঘাঁটি। সেখান থেকে চালিত অত্যন্ত দামি এবং মারাত্মক MQ-9 রূপার ড্রোনের একাধিক সুরক্ষিত হ্যাঙ্গার বা ডক সরাসরি বোমা বর্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঘাঁটির বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মার্কিন স্ট্রাইক ড্রোন এবং সেনা আবাসন এলাকাও এই সুনির্দিষ্ট হামলায় পুরোপুরি ভূষীভূত হয়। পেন্টাগন ইতিমধ্যে ফার্স্ট সেইলর টাইমার জেমস ফিহান, ইসাবেলা গঞ্জালেস সহ বেশ কয়েকজন সেনার প্রাণহানির সত্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে, যা তাদের ভেঙে পড়া সামরিক মনোবলেরই প্রমাণ। এই হামলা বিশ্ব সামরিক বিশ্লেষকদের সামনে একটি বড় বার্তা পৌঁছে দিয়েছে। দূরপাল্লার নির্ভুল মিসাইল প্রযুক্তিতে ইরান এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যা রক্ষার সাধ্য পেন্টাগনের নেই। 4000 সেনা পরিবেষ্টিত এবং ভারী অস্ত্রে সজ্জিত একটি মার্কিন ঘাঁটি যেভাবে স্রেফ একতরফা হামলায় পঙ্গু হয়ে গেল তা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখে যুদ্ধ করার দিন শেষ। পেন্টাগন ভেবেছিল বিশাল অর্থ আর সামরিক প্রযুক্তির জোরে তেহরানকে কোণঠাসা করা সম্ভব, কিন্তু ইরানের দূরদর্শী রণকৌশল, নিজেদের তৈরি নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অসীম সাহসিকতা মার্কিন আধিপত্যকে পারস্য উপসাগর থেকে উৎখাত করার শেষ ধাপে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের পতনের সূচনা ঘটিয়ে ইরান প্রতিরোধ আন্দোলনের এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক। পেন্টাগনের কাছে স্পষ্ট ঐতিহ্যবাহী মার্কিন সামরিক ঘাঁটিগুলো আর সুরক্ষিত নয়। ইরানের কাছে রয়েছে এমন সুনির্দিষ্ট মিসাইল যা দূরপাল্লার যে কোনো সুরক্ষিত পেন্টাগন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। মার্কিন সাম্রাজ্যবাদের প্যাট্রিয়ট আর থার্ড সিস্টেমের কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে বড় প্রশ্ন উঠে গেছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার তথাকথিত পরাশক্তি হিসেবে টিকে থাকার গল্প কি তবে শেষের পথে? কথা ছিল যুদ্ধ বন্ধ হবে, হয়েছিল প্রাথমিক শান্তি চুক্তিও, কিন্তু সে আশায় গুড়ে বালি। চুক্তির পর একটি দুটি নয়, টানা 13 রাত ধরে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর। বন্দরনগরী বন্দর আব্বাসে সবশেষ হামলার প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধরা পড়ে আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার চিত্র। শুধু বন্দর আব্বাস নয়, খোররামাবাদ, জাস্ক, আহবাদ সহ একাধিক এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। ইরাক সীমান্তের সালাম চে ক্রসিং এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন নিহত এবং 11 জন আহত হওয়ার কথা জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আহবাদের কাছেও আরেক হামলায় নিহত হয় 4 জন। দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের সামরিক স্থাপনা, ড্রোন, গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে ফের হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই অভিযান। এদিকে ইরানের বিরুদ্ধে আগের যে কোনো সময়ের চেয়ে বড় সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইয়েমেনের হুথিরা যদি আবার জাহাজে হামলা চালায় তবে ইরান ও হুথি দুপক্ষকেই বড় ধরনের সামরিক শাস্তির মুখে পড়তে হবে। এমন পরিস্থিতিতে সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে কিরগিজস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি বলেন উন্মত্ত আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে আরো বড় মূল্য দিতে হবে। একই সাথে জব্দ করা ইরানি সম্পদ ব্যবহার করে ক্ষতিপূরণ দেওয়ার ট্রাম্পের পরিকল্পনাকেও বিপজ্জনক নজির বলে মন্তব্য করেন তিনি। এরই মধ্যে বাহরাইনে সাইরেন বাজিয়ে নিরাপদ আশ্রয় চাওয়ার নির্দেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের দাবি তারা বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। পেন্টাগন ভেবেছিল পারস্য উপসাগরে শক্তি দেখালেই তেহরান হাঁটু মুড়ে বসে পড়বে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা পশ্চিমা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের অপরাজেয় শক্তির অহংকার ভেঙে চুরমার করে দিয়ে
দিয়ে এখন একচ্ছত্র নায়কের আসনে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত ও বিধ্বংসী আঘাত এনে পেন্টাগন কর্তাদের ঘুম হারাম করে দিয়েছে তেহরান। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় রূপান্তর? কেবল কি ইরানের বীরত্ব, নাকি এর নেপথ্যে কাজ করছে রাশিয়ার গোপন মাস্টার প্ল্যান? ইউএস সেন্ট্রাল কমান্ড যখন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ ছড়াচ্ছিল, তখন তাদের ধারণা ছিল ইরানকে সহজেই বাঁধিয়ে আনা যাবে। পারস্য উপসাগরে 3টি সুবিশাল বিমানবাহী রণতরী আর 2 শতাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমানের বিশাল বহর পাঠিয়ে ইরানকে চারপাশে আটকে ফেলার ছক কষেছিল ওয়াশিংটন। কিন্তু তেহরানের অসীম সাহস আর সুদূর প্রসারী কৌশলের কাছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সব হিসাব নিকাশ আজ পুরোপুরি ভেস্তে গেছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার করুণ পতন। যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের মোতায়েন করা $1 বিলিয়ন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং সর্বাধুনিক রাডার প্রযুক্তি দিয়ে পারস্যের আকাশ সম্পূর্ণ নিজেদের দখলে রাখবে। কিন্তু তেহরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC যখন পাল্টা আক্রমণ শুরু করলো, তখন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। পেন্টাগনের তৈরি তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা ব্যুহকে পুরোপুরি বোকা বানিয়ে ড্রোন আর মিসাইল পাঠিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন আস্তানাগুলোকে তাসের ঘরের মতো ঘুরিয়ে দিচ্ছে ইরান। সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও জর্ডান থেকে শুরু করে ইরাকের পেন্টাগন নিয়ন্ত্রিত ঘাঁটি কোথাওই আজ মার্কিন সেনারা নিরাপদ বোধ করছে না। সম্প্রতি জর্ডানের এক মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। শুধু তাই নয়, রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা গোপন CIA কার্যালয় এবং পূর্ব ইরাকের গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় ইরানের তৈরি ড্রোন বহর যে তাণ্ডব চালিয়েছে, তাতে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ইরানের ড্রোনে ক্রেমলিনের ছোঁয়া, নেপথ্যের গোপন সমীকরণ। মার্কিন গোয়েন্দারা যখন হতবাক হয়ে ভাবছিল ইরানের অস্ত্র এত নিখুঁত নিশানায় আঘাত হানছে কিভাবে, ঠিক তখনই থলের বিড়াল বেরিয়ে আসে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এক বিস্ফোরক দাবি। তাদের মতে পেন্টাগনের এই চরম নাজেহাল পরিস্থিতির নেপথ্যে রয়েছে রাশিয়ার দেওয়া অত্যাধুনিক প্রোমেটা N স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এই উন্নত নেভিগেশন প্রযুক্তির সহায়তায় ইরানের তৈরি শাহিদ 136 বা শাহিদ সিরিজের ড্রোনগুলোর ক্ষমতা বেড়ে গেছে বহুগুণ। অভেদ্য সিগন্যাল প্রযুক্তি। মার্কিন বাহিনী যেসব ইলেকট্রনিক জ্যামিং বা রাডার প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে, রাশিয়ার এই স্যাটেলাইট সিস্টেম সেগুলোকে খুব সহজেই ফাঁকি দিতে পারে। নিখুঁত নিশানা। জ্যামারের মুখোমুখি হয়েও ড্রোনগুলো তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু থেকে 1 ইঞ্চিও সরে যায় না। ফলে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকার পরও ড্রোনগুলোকে ধ্বংস করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের এই নতুন সমীকরণ আসলে ওয়াশিংটনের দীর্ঘদিনের ভুল নীতিরই ফল। ইউক্রেন যুদ্ধে বিশ্বকে একঘরে করার যে চাল আমেরিকা চেলেছিল, মধ্যপ্রাচ্যে এসে সেই চাল উল্টে গেছে। কিয়েভের যুদ্ধক্ষেত্রে আমেরিকা যখন রাশিয়াকে কোণঠাসা করতে বিলিয়ন ডলার ঢালছিল, তখন মস্কো নীরবে তেহরানের হাত শক্ত করছিল। বিশ্লেষকদের মতে রাশিয়ার লক্ষ্য অত্যন্ত পরিষ্কার: আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে দীর্ঘমেয়াদে আটকে রাখা, যেন তারা রাশিয়ার উপর মনোযোগ দিতে না পারে। আর এই ভূ রাজনৈতিক খেলায় ইরান উদীয়মান এক মহানায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের রাজধানীর সড়ক অলিগলি এখন এক রক্তাক্ত বিক্ষোভে রূপ নিয়েছে। রাজপথ উত্তাল হয় মেডিকেলের প্রশ্নফাঁসকে কেন্দ্র করে। এরই মধ্যে প্রশ্নফাঁস সহ বিভিন্ন অনিয়মের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি CJP। শুক্রবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে 3য় দফা বৈঠক শেষে এই চূড়ান্ত ঘোষণা দেন CJPর কেন্দ্রীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। NDTV জানিয়েছে, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এই বৈঠকে সরকারি পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই সময় আন্দোলনকারীদের পক্ষে CJPর জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আলোচনায় অংশ নেন। বৈঠক থেকে বেরিয়ে আশুতোষ রাঙ্কা সংবাদ মাধ্যমকে জানান, তাদের প্রধান 3টি দাবির মধ্যে 2টিতে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত বা নিহত শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহার করা। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে। CJPর জাতীয় মুখপাত্র সৌরভ দাস বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ বা বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত জানাতে তারা সরকারকে শনিবার দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দেয়। তিনি আরও জানান, সরকারের অনুরোধে এবং 24 ঘন্টার আলটিমেটামের কারণে দিল্লির যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি শনিবার দুপুর পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে CJP। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত না এলে দেশব্যাপী আরও তীব্র ও কঠোর রাজপথ স্তব্ধকারী আন্দোলন শুরু হবে। এদিকে বৈঠকের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা জানিয়েছে, এই সংকটজনক পরিস্থিতির সমাধান এবং বাকি দাবি নিয়ে আলোচনার জন্য শনিবার দুপুরেই আন্দোলনকারীদের সঙ্গে আবারও বৈঠকে বসবে সরকার। এখন বিশ্ববাসীর নজর 24 ঘন্টার এই আলটিমেটামে কি আন্দোলন বন্ধ হবে নাকি আরো উত্তপ্ত হবে ভারতের রাজপথ? ইরান কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে আজ ভোরে এবং দিনের বেলায়। তাতে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে এবং অন্তত 6টি বড় ধরনের বিমানের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, ইরান দাবি করেছে এটি। এদিকে মধ্যপ্রাচ্যে অন্তত 100 রিফিলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে আমেরিকা। এর ভিতরে বেশিরভাগই ইসরায়েলে মোতায়েন করা হয়েছে। এর মানে হচ্ছে যে ভয়ঙ্কর রকমের একটা ইরান বিরোধী অভিযান চালাতে যাচ্ছে আমেরিকা, তার আলামত এটা। এদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে মার্কিন সেনা মোতায়েন আছে সেই সমস্ত সেনা মোতায়েনের অবস্থান থেকে অন্তত 500 মিটার অর্থাৎ আধা কিলোমিটার দূরে লোকজনকে থাকতে বলা হয়েছে। এর মানে হচ্ছে ইরান বড় রকমের অভিযান চালাতে যাচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর আছে, বাহরাইনে ইরান হামলা চালিয়ে অ্যামাজন ডাটা সেন্টার পুরোটা ধ্বংস করে দিয়েছে, এই দাবি করেছে ইরানের IRGC। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করতে হলে জাহাজগুলোকে অবশ্যই চীনা মুদ্রা ইউয়ানে ইরানকে টোল দিতে হবে বলে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এমন খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাসছে। এছাড়া আরেকটি খবর আছে,
আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম, এখন তার আপডেট আছে। একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে পশ্চিম তীরে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ চলছে তাতে একজন ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, এর সাথে আরো সাইডের কিছু ছোট ছোট খবর থাকবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থেকে এই আলোচনা উপভোগ করবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আজ সকালে অর্থাৎ 24শে জুলাই সকালে ইরান কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে এবং প্রধান টার্গেট ছিল আলী আল সালেম বিমান ঘাঁটি। এই সমস্ত হামলায় ইরান বেশিরভাগই আরাশ ড্রোন ব্যবহার করেছে। এই আরাশ ড্রোন সম্পর্কে আমি গত কয়েকদিন বলেছি। যেদিন আরাশ ড্রোন নতুন করে উন্মোচন করলো, অর্থাৎ আরাশ ড্রোন ব্যবহার করবে বলে ইরান ঘোষণা দিল, সেদিন আমি বলেছিলাম এই ড্রোন কতটা বিধ্বংসী। 2000 কিলোমিটার পাল্লার, অর্থাৎ 2000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে, আর 150 কেজি ওয়ারহেড বা বোমা বা বিস্ফোরক বহন করতে পারে এবং ঘন্টায় প্রায় 400 কিলোমিটার বেগে যেতে পারে। বেশ গতিসম্পন্ন। 400 কিলোমিটার মানে খুব সহজ ব্যাপার না। এই ড্রোন ইরান ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। এটা কামিকাজে, অর্থাৎ আত্মঘাতী ড্রোন। একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত আনে, বিস্ফোরিত দেয়। যে লক্ষ্যে আঘাত আনলো সেই লক্ষ্য শেষ। আলী আল সালেম বিমান ঘাঁটিতে আজকে হামলা চালিয়েছে। সেখানে ইরান বলছে যে বহু মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে। আর এর সাথে ওই আলী আল সালেম বিমান ঘাঁটিতে অন্তত 6টি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। সেখানে ড্রোন ছিল নাকি বিমান ছিল পরিষ্কার না, বাট সম্ভবত বিমানের হ্যাঙ্গার। এটা যেহেতু বিমান ঘাঁটি এবং আলী আল সালেম বিমান ঘাঁটিটা কুয়েতে আমেরিকার খুব গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, সেখানে বিমানের হ্যাঙ্গারই হওয়ার কথা। 6টি বড় বড় হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। বড় হ্যাঙ্গার মানেই এক একটা হ্যাঙ্গারে 3-4টা করে যুদ্ধ বিমান থাকতে পারে। তার মানে কুয়েতে আজকে ভালো রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সেনা, এটা পরিষ্কার। এরপরে একইভাবে বাহরাইনের আমাজন ডেটা সেন্টার, আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার, এই ডেটা সেন্টারে ইরান আজকে আবার নতুন করে হামলা চালিয়েছে এবং এবার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ডেটা সেন্টার একদম কমপ্লিটলি ধ্বংস করা হয়েছে, একদম শেষ। তার মানে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আমেরিকা এই যে সাইবার, তারপরে ডিজিটাল এবং এই সমস্ত ডেটা ক্লাউড, এই সমস্ত গুগল, কত কিছু যে কেন্দ্র করে তুলেছিল, যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি করেছিল, এগুলো কিন্তু এখন সব ধ্বংস হয়ে যাচ্ছে, ঝরে ঝরে পড়ছে। এদিকে আমেরিকা গত রাতে খার্গ আইল্যান্ডে, ইরানের যে খার্গ আইল্যান্ড, যেখানে তেলের প্রধান কেন্দ্র, তেল রপ্তানি প্রধান কেন্দ্র যে দ্বীপ, এই দ্বীপে ইরান হামলা চালিয়েছে এবং সেখানে একটি বেসরকারি, অর্থাৎ একদম বেসরকারি বিমানবন্দর, সেই বেসরকারি বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেখানে 4টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই হেলিকপ্টারগুলো কমপ্লিটলি বেসামরিক কাজে ব্যবহার করা হতো। বিশেষ করে সাগরে কোনো সুবিধা অসুবিধা বিপদ আপদে পড়লে তাদের উদ্ধারের জন্য এই হেলিকপ্টারগুলো ব্যবহার করা হতো। এই হেলিকপ্টারগুলো ধ্বংস করা হয়েছে। এটা আরেকটা বাজে নজির স্থাপন করেছে, এমনটা দাবি করেছে ইরান এবং এর প্রতিবাদ জানিয়েছে। বেসামরিক স্থাপনা, বেসামরিক জিনিসপত্র লক্ষ্য করার তো কোনো মানে নেই। এদিকে ইরান আমেরিকার মধ্যে যে হামলা পাল্টা হামলার ঘটনা প্রতিদিন ঘটছে তা তো আমরা সবাই দেখছি। এই অবস্থায় ইরান হামলা জোরদার করেছে, তাও আমরা দেখছি। আমেরিকার বিরুদ্ধে কিন্তু ইরান হামলা জোরদার করেছে এবং এখন মেইনলি আরাশ ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে খাইবার শেখান, তারপরে খুরমশার 5, ফতে 110, তারপরে সিজিল, এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বাড়ছে। এবং মোটামুটি এই কয়েকদিন যা বুঝতে পারছি আমি, যা দেখা যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো একদম শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছে ইরান, যাতে এই অঞ্চলে মার্কিন সেনারা আর থাকতে না পারে, ফিরতে না পারে। মূল টার্গেটটা কিন্তু এইটা। এবং ইরান এই যে হামলা চালাচ্ছে সেটা আমেরিকাও বুঝতে পারছে, তার জন্য পাল্টা কিছু ব্যবস্থা নিয়েছে, আমি পরে আসছি। তো এই যে হামলা জোরদার করেছে, এর প্রেক্ষাপটে আজকে ইরান সতর্কবার্তা জারি করেছে পারস্য উপসাগরীয় এলাকার যত দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে বা মার্কিন সেনা মোতায়েন করেছে সব দেশের জন্য। এই সতর্কবার্তায় বলা হয়েছে যে যে সমস্ত দেশে এবং যে সমস্ত জায়গায় মার্কিন সেনাদের অবস্থান আছে, অর্থাৎ সেনা ঘাঁটি আছে বা ফাঁড়ি আছে বা ছোট ছোট ব্যারাক আছে, তারপরে সামরিক ঘাঁটি আছে, বিমান ঘাঁটি আছে, এমনকি ঘাঁটি ভেঙে চলে যাওয়ার কারণে যদি অস্থায়ীভাবে কোনো ক্যাম্প সৃষ্টি করে বা ক্ষেপণাস্ত্র বা র্যাডার বা এরকম কোনো কিছু যদি মোতায়েন করা থাকে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তো সেই সমস্ত জায়গা থেকে অন্তত 500 মিটার দূরে, অর্থাৎ আধা কিলোমিটার দূরে সাধারণ লোকজনকে থাকতে বলা হয়েছে, যাতে এই সমস্ত মানুষ কোনো মতেই মার্কিন সেনাদের কাছে, সেনা ঘাঁটির কাছে, সেনা ব্যারাকের কাছে, সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম যে সমস্ত মোতায়েন করা আছে সেগুলোর ধারে কাছে যাতে না আসে। তাতে মনে হচ্ছে যে ইরান আজকের থেকে হয়তো নতুন করে তাদের অভিযানের মাত্রা বাড়াবে এবং কোথায় কোথায় কি কি আছে সমস্ত সবকিছুর উপরে হামলা চালাবে। এবং আমেরিকার পক্ষ থেকে কিন্তু একটা বিষয় মোটামুটি স্বীকার করা হচ্ছে। ইরান গত কয়েকদিন আগে বলেছিল যে জর্ডানে বা বাহরাইনে যে সমস্ত হামলা চালিয়েছে ইরান খুব লেটেস্ট হামলা এবং অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। এই সমস্ত হামলার আগে বাহরাইন এবং জর্ডানের লোকজন ইরানকে বিভিন্ন রকমের তথ্য দিয়েছিল, গোয়েন্দা তথ্য, যে এখানে এখানে মার্কিন ঘাঁটি আছে, এখানে এই মোতায়েন আছে, এখানে মার্কিন সেনা আছে, এইভাবে তথ্য দিয়েছিল। পশ্চিমা গবেষকরা, বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার কাছ থেকে, চীনের কাছ থেকে যেমন স্যাটেলাইট তথ্য বা স্যাটেলাইটের সমস্ত সুবিধা পাচ্ছে, তার চেয়ে বড় কথা ইরান তাদের নিজেদের সূত্র থেকে এবং তাদের নিজেদের গোয়েন্দা শাখার লোকজনের মাধ্যমে, তাদের সাথে যুক্ত বিভিন্ন দেশের লোকজনের মাধ্যমে
ইরান তথ্য পাচ্ছে এবং খুবই অ্যাকুরেট তথ্য পাচ্ছে, এবং সেই তথ্যের ভিত্তিতে ইরান মার্কিন সামরিক বাহিনীর উপরে, মার্কিন ঘাঁটিগুলোর উপরে, মার্কিন সামরিক স্থাপনার উপরে হামলা চালানোর সুযোগ পাচ্ছে। এখানে ইরান নিজেদের দক্ষতা, যোগ্যতা এবং নিজেদের সূত্র, নিজেদের সোর্স এজেন্টকে ব্যবহার করছে। এরকম একটা প্রেক্ষাপটে মার্কিন সেনারা আমার বিশ্লেষণে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে অনেক বেশি কঠিন অবস্থা পার করছে, কঠিন সময় পার করছে। আরও 3টা খবর আমি আপনাদেরকে জানিয়ে আজকে ভিডিও শেষ করব। একটা খবর হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে অন্তত 100টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করা হয়েছে। আমি গত 2 দিন আগে সম্ভবত খবর দিয়েছিলাম যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকা 33টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে, এবং সেখানে আরও 7টি ট্যাঙ্কার বিমান মোতায়েন করতে চায় আমেরিকা। তাতে আপত্তি জানিয়েছিল ইসরায়েলের বেসামরিক বিমান কর্তৃপক্ষের পরিচালক। ওই ভদ্রলোক বলেছিল যে যদি আর একটা রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করা হয় তাহলে এই বেন গুরিয়ন বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচলের মারাত্মক রকমের অচল অবস্থা তৈরি হবে, এবং প্রতিদিন অন্তত 5,000 টিকিট বাতিল করতে হবে, 30টি ফ্লাইট বাতিল করতে হবে। তো সেই বেন গুরিয়ন বিমানবন্দর বাদে হয়তো আরও বিমানবন্দরে রেখেছে। এখন ইসরায়েলে যে কতটি বিমান রেখেছে রিফুয়েলিং ট্যাঙ্কার আমেরিকা সেটা পরিষ্কার না, কিন্তু বেন গুরিয়নের হিসাব তো ছিল কমপক্ষে 33টা, আরও 7টা যদি রাখে তাহলে 40টা। এবং এই আমি যে খবর উল্লেখ করছি সেই খবরে বলা হয়েছে যে 100টি রিফুয়েলিং ট্যাঙ্কার যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে তার ভিতরে বেশিরভাগই আপনার ইসরায়েলে। তো বেশিরভাগ যদি হতে হয় তাহলে কমপক্ষে 50টার বেশি ইসরায়েলে মোতায়েন আছে এমনটি বলতে হবে। আরও জায়গায় হয়তো তুরস্কে মোতায়েন আছে, আজারবাইজানে মোতায়েন থাকতে পারে, এরপরে সিরিয়াতে মোতায়েন করতে পারে, ইরাকের আর কোন কোন গোপন ঘাঁটি আছে এবং কোথায় মোতায়েন করেছে কে জানে। অনেক ব্যাপার থাকতে পারে, কোথায় কোথায় মোতায়েন করেছে আমরা তো কেউ জানি না। সংযুক্ত আরব আমিরাতের গভীর অভ্যন্তরে বা সৌদি আরবে মোতায়েন করতে পারে। সৌদি আরবের সাথে পরমাণু চুক্তি হয়েছে, যদিও সে পরমাণু চুক্তি নিয়ে নানা রকমের কথাবার্তা টানাপোড়েনের গল্প শোনা যাচ্ছে, দেখা যাক কি হয়। তো এই যে রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করলো আমেরিকা মধ্যপ্রাচ্যে 100 অন্তত, এর কারণ কি? এর কারণ হচ্ছে খুব ইমিডিয়েটলি ইরানের বিরুদ্ধে আমেরিকা ভয়াবহ রকমের সামরিক অভিযান চালাবে, হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে আমরা এমন হামলা চালাবো যা নজির নেই, নজিরবিহীন হামলা। ইরানে এর আগে কখনো এত বড় হামলা চালানো হয়নি, এমনকি যে 40 দিনে যা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের চেয়েও বড় হামলা চালাবে এখন। তো যার কারণে 100টি রিফিলিং ট্যাঙ্কার জড়ো করতে হয়েছে এখানে। তার মানে বহু সংখ্যক যুদ্ধ বিমান এই হামলায় অংশ নেবে, এবং মনে হচ্ছে ইরানকে মাটির সাথে একদম মিশিয়ে দেবে, তামা করে দেবে। এখন ইরান এটা কীভাবে মোকাবেলা করে দেখা যাক, তারা কীভাবে কী প্রস্তুতি নিচ্ছে, এবং আদৌ এই হামলা হবে কিনা সেটাও একটা প্রশ্নের ব্যাপার। এই প্রশ্ন তুলছি এই কারণে, বা এই কথা বলছি এই কারণে যে দেখা গেল শুধু ডোনাল্ড ট্রাম্প এরকমের বড় রকমের হুমকি দেওয়ার চেষ্টা করছে ইরানকে, আসলে নাও হতে পারে। আবার এমন হতে পারে সত্যি হামলা করে বসলো, সেক্ষেত্রে ইরানকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইরান কীভাবে মোকাবেলা করে আমরা অপেক্ষায় থাকলাম দেখার। আমরা অবশ্যই চাই যে এই ধরনের বড় হামলা না হোক। আমি আরও 2টি খবর দিতে চেয়েছিলাম। একটি খবর হচ্ছে হরমুজ প্রণালীতে ইরান নতুন করে নাকি ঘোষণা করেছে, এটাও সামাজিক মাধ্যমের খবর, যে হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজ তেল নিয়ে যাবে সেই সমস্ত জাহাজকে ইরানের কাছে তো অর্থ পরিশোধ করতে হচ্ছে। তো এই অর্থ চীনা মুদ্রা ইউয়ানে দিতে হবে, ডলারে দিলে হবে না। তার মানে ইরান, রাশিয়া এবং চীন ডলারাইজেশন যে প্রক্রিয়াটা শুরু করেছে, এবং ডলার ব্যবহার না করে, ডলার ব্যবহারকে অনুৎসাহিত করে চীনা মুদ্রায় যে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, সম্ভবত সেই চেষ্টাকে এখন নতুন করে জোরদার করা হলো, এবং সম্ভবত এটা নতুন একটা মাত্রা পাবে ডলারাইজেশনের ক্ষেত্রে। দেখা যাক আসলে কতটুকু সফল হয়। ফিলিস্তিনি প্রসঙ্গ আমি দুপুরের ভিডিওতে জানিয়েছি যে পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ এবং ইসরায়েলিদের ভেতরে সংঘর্ষ হয়েছে। সেখানে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা সরাসরি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের উপর গোলাগুলি চালিয়েছে, এবং সেখানে 4 ফিলিস্তিনি নিহত। ওই ঘটনায় একজন ইসরায়েলি নিহত হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। আহতদের মধ্যে একজন গুরুতর ছিল। এর ভিতরে নতুন খবর পাওয়া যাচ্ছে যে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের একজন সেনা কমান্ডার নিহত হয়েছে এবং আরও একজন সেনা আহত হয়েছে। এই অবস্থার পর ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরে কিন্তু ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে। যে এলাকায় বা যে গ্রামে সংঘর্ষ হয়েছে সেই গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন করে দিয়েছে, সামরিক বাহিনী ঘেরাও করে রেখেছে, এবং আমি আশঙ্কা করছি সেখানে আজকে রাতে প্রচণ্ডভাবে সামরিক বাহিনী চড়াও হবে, বহু লোক হতাহত হবে, তাদেরকে বহু লোককে গ্রেপ্তার করে আটক করবে, মোটামুটিভাবে এটা বোঝা যাচ্ছে।